আদর্শ কলেজে কর্মরত আছেন। তা আমি সম্মানিত আলোচক শামীম রেজা আপনাকে এ বিষয়ে আলোকপাত করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক ও অধ্যক্ষ মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজ, এখানে আরো উপস্থিত রয়েছেন বিভিন্ন আলোচক বৃন্দ, আমাদের সাথে সম্মানিত কিছু শ্রোতাও রয়েছেন। আসলে আমরা সাহিত্যকে ভালোবেসেই এখানে বসেছি বলা যায়। আসলে আমাদের উদ্দেশ্য সাহিত্য চর্চা, সাহিত্য শোনা, সবকিছু মিলিয়ে আসলে শিল্পের মধ্যেই যা পড়ে। তো এখানে আমাদের আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি সামনে এনেছি সেটা হচ্ছে নজরুল সাহিত্যে প্রেম ও দ্রোহ চেতনা। আসলে নজরুল সাহিত্যটা পড়তে গেলে বা বিচার করতে গেলে এই প্রসঙ্গগুলোই বেশি এসে থাকে। তো আসলে নজরুল সাহিত্যে দ্রোহ, যেটাকে বিদ্রোহ আমরা বলে থাকি, সেটা কিভাবে আসলো, এই বিষয়টি নিয়ে আসলে নজরুল আমাদেরই কবি বলা যেতে পারে। হ্যাঁ, পশ্চিম বাংলায়ও তিনি যতটা জনপ্রিয়, পূর্ব বাংলায়ও দেখা যাচ্ছে যে ততটাই জনপ্রিয়। নজরুল আসলে দূরের কেউ নয়। নজরুলকে যে কারণে আমরা বলে থাকি আমাদেরই কবি, তার আরো কিছু জনপ্রিয় হওয়ার কারণ আছে। সেটা হচ্ছে তিনি বিভিন্ন ইসলামিক গান লিখেছেন। হ্যাঁ, বিশেষ করে আমাদের যে রমজানের ঈদ আসলে পরে তার লেখা যে গানটা, ওটাই কিন্তু মানে ভারতবর্ষে লেখা এই যাবৎকালে অন্যতম জনপ্রিয়, শ্রুতি মধুর এবং সবচেয়ে বেশিবার শোনা বাজানো গানটা কিন্তু এটা, যে গানটা শুনলে আমাদের মনটা ভরে যায়। হ্যাঁ, রমজানের ঈদটার যে আনন্দ সেটা আমাদের কাছে পৌঁছে। তো আসলে নজরুল রমজান বা ইসলামিক সঙ্গীত লিখলেও তিনি কিন্তু পাশাপাশি হিন্দুদের জন্য 700-র অধিক শ্যামা সঙ্গীত লিখে গিয়েছেন এবং সেগুলোও আসলে অনেক চমৎকার। আমি বেশ কিছু তার শুনেছি। তো যাই হোক, তাহলে নজরুল কাব্যে আমরা কিভাবে বিদ্রোহ চেতনা বিশ্লেষণ করব, সেদিকটাই আমি আগে আসি, প্রেমটা না হয় একটু থাক করে। তো নজরুল আসলে ছোটবেলা থেকেই আমরা সেই আসানসোলের দুখুমিয়ার জীবন থেকেই যদি একটু লক্ষ্য করে আসি, সে আসলে পারিবারিক ভাবে সাংসারিক ভাবেই কঠিন বাস্তবতার সম্মুখীন হন। কারণ নজরুলের বয়স যখন 8, তখন কিন্তু তার বাবা মারা যান এবং তার সংসার চালানোর মতো সেই আসানসোলে সেই সময়ে হত দরিদ্র এলাকা। হ্যাঁ, এত দরিদ্র এলাকা যে সেখানে শুধু ছন কিংবা গোলপাতা এগুলো দিয়ে বাড়িঘর করা। অর্থনৈতিক অবস্থাটা তখন ভারতবর্ষে বেশ ছিল, নিম্নবিত্তের হারটাই বেশি ছিল। সেই সময়ে এই দুখুমিয়া কিন্তু চরম জীবন সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছেন। এখানে আসলে সাহিত্যের দিকে চিন্তা করে নজরুল জীবন ব্যাখ্যা করার চেয়ে বরং তার জীবনটা কিভাবে উঠে এসেছে সেদিকটায় বেশি মনোনিবেশ করা প্রয়োজন। বিশেষ করে নজরুল গবেষক ডক্টর রফিকুল ইসলাম স্যার, যিনি নজরুলের উপর যে বড় ধরনের একটি বই লিখেছেন, সে বইটা যারা পড়বেন দেখবেন যে তিনি খালি নজরুলের জীবনটাকেই খুঁড়ে খুঁড়ে আসলে তন্ন তন্ন করেছেন, যে এখানে কি রয়েছে, তার জীবনে কি আছে। আসলে সাহিত্য চর্চা করতে গেলে কিন্তু এটাই, লেখকের জীবনটাকে আপনার নিবিড়ভাবে আগে জানতে হবে। লেখকের জীবন আগে, পরে হচ্ছে তার সৃষ্টিকর্ম। কারণ জীবনে সৃষ্টিকর্মের উপর অবশ্যই সেই লেখকের তো ব্যক্তি জীবনের প্রভাবটা থেকেই যায়। তো সেই দুখুমিয়া বয়স যখন 10 বছর, তিনি একই সাথে সেই আসানসোলের যে চুরুলিয়া গ্রাম, সেই গ্রামের মক্তবের শিক্ষক, 10 বছর বয়সেই বেতনভুক্ত হয়ে কিন্তু তিনি শিক্ষকতা করেছেন পেটের দায়ে, সংসার চালানোর দায়ে। সংসারে তার মা রয়েছে এবং আরো হয়তোবা কিছু আত্মীয় স্বজন ছিল। তিনি সেই চুরুলিয়া গ্রামের মসজিদের মুয়াজ্জিন ছিলেন এবং বেতনভুক্ত। আবার তিনি সেই মসজিদের ইমাম। একই সাথে 10 বছরের দুখুমিয়া 3টি গুরুত্বপূর্ণ পদ আসানসোলে দখল করলো। কেন? সেই আসানসোলে কি আর কোনো বড় মানুষ তখন ছিল না? এটা কিভাবে হলো? এটা হয়েছে আসলে নজরুলের যে প্রচন্ড দ্রোহ শক্তি, তার যে প্রকৃতির সাথে মোকাবেলা করে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা,
তার নিরন্তর যে জীবন সংগ্রাম, এটার মধ্য দিয়ে আসলে নজরুল জন্ম নিয়েই কিন্তু তিনি লক্ষ্য করেছেন তার চারপাশেই খালি শৃঙ্খলার শৃঙ্খল, বাধা এবং পরাধীনতা। তিনি ব্রিটিশদের যে শাসন সেটা তো একদম মেনে নিতেই পারেননি, যেটা আমরা রবীন্দ্রনাথকে পরিণত বয়সে দেখলাম। তিনি নাইট উপাধি প্রত্যাখ্যান করলেন, কিংবা বঙ্গভঙ্গ যেটা হয়েছিল সেটা রদ করার ওইখানে তার কিছু ভূমিকা লক্ষ্য করা যায়। তাছাড়া বড় ধরনের কোনো সংগ্রামে আন্দোলনে ব্রিটিশ বিরোধী রবীন্দ্রনাথ খুব বেশি পাওয়া যায় না। যাই হোক, না পাওয়া গেলে যে তাকে দোষ দিতে হবে তেমন নয়। এক একজন লেখক, এক একজন কবি আলাদা আলাদা সত্তায় হবে, কাউকে আসলে সমালোচনা করে মিলানো যাবে না, কারোর সাথে আসলে কারোর প্রতিতুলনা চলে না। তবে তুলনা করে হ্যাঁ শেখা যায় এবং ভিন্ন কিছু সামনে উঠিয়ে আনার চেষ্টা করা যায়, এটাই হতে পারে। রবীন্দ্রনাথের এবং নজরুলের যদি আমরা প্রেম সত্তাটা দেখতে চাই, সেখানে আমরা দেখি রবীন্দ্রনাথের প্রেম শান্ত, দার্শনিক দিকে এগোনো, স্নিগ্ধ, বিশ্ব সৌন্দর্যের কাছে নিবেদিত। প্রকারান্তরে নজরুলের প্রেমটা আমরা কি পাবো? নজরুল তো আসলে ঝঞ্ঝা বিক্ষুব্ধ, সে আবেগময়। দেখা যায় যে তার প্রেম হয়েছে দেহমুখী অনেকটা, এবং যেটাকে আমরা তীব্র মানবিক আকর্ষণে ভরপুর দেখব। রবীন্দ্রনাথের প্রেমকে সেভাবে আমরা দেখি না। বিদ্রোহের ক্ষেত্রেও কিন্তু একইভাবেই লক্ষ্য করা যায়। রবীন্দ্রনাথ তার সাহিত্য অশীতি পর, যেটা 80 বছরের দীর্ঘ সাহিত্য জীবনে বার কয়েক একটু যেটাকে বলা হয় একটু সংকট কিংবা একটু ধাক্কা খেয়েছেন। তার একটা কিন্তু নজরুলের এই অগ্নিবীণা কাব্য যখন 1922 সনে এটা প্রকাশিত হয়, এবং সেইখানে যে বিদ্রোহ কবিতাটা 1922 সনটা সময়টা অবশ্যই হিসাব করতে হবে, আমলে নিতে হবে। 22 সন কখন? যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে তুমুল চলছে, আন্দোলনের চেষ্টা চলছে, জায়গায় জায়গায় বিভিন্ন সংগ্রাম কমিটি গঠন করছে, কাউকে কাউকে ব্রিটিশ সৈন্যরা ধরে নিয়ে মেরে ফেলছে। হ্যাঁ, তো সেই সময় কিন্তু নজরুল বিদ্রোহী অগ্নিবীণা কাব্য বের করেই তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, বলবীর বল উন্নত মমশির, শির মেহারি আমারই নত শিরই শিখর হিমাদ্রির, বলবীর বল মহাবিশ্বের আকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, হুলুক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরো সেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর। এই যে তার হুঙ্কার, এটা যেন তখন ওই সময়ে যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে একটু শক্তি, একটু উৎসাহ, একটু অনুপ্রেরণার অভাব বোধ করছেন, খুঁজে ফিরছেন, তখন যেন নজরুলের কবিতা সেখানে তাদের জন্য একটা মাঠ, যুদ্ধের মাঠ তৈরি করে দিল। নজরুল যদি এক পৃষ্ঠাও সাহিত্যের কোনো কীর্তি না লিখতেন, তারপরে ভারতবর্ষে নজরুল চিরস্মরণীয় হয়ে থাকতেন শুধু এই ব্রিটিশদের বিরুদ্ধে যে স্বাধীনতার মন্ত্র, স্বাধীনতার যে শিখা প্রজ্বলন, সেই কাজ করার জন্য। তার কোনো সাহিত্যিক খ্যাতি প্রয়োজন ছিল না। সাহিত্য কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে, তার প্রতিভার সাথে আপনা আপনি উঠে এসেছে। নজরুলের যে বিদ্রোহটা, সেটা কি? বিদ্রোহ তো প্রত্যেক কবির বৈশিষ্ট্যের সাথে কিছু কিছু থাকে, প্রেম, সৌন্দর্য, এগুলো কবিতা লেখার প্রধান অনুষঙ্গ, প্রধান বাহন। কিন্তু নজরুলের বিদ্রোহটা কেন আমাদের কাছে অন্যতম? কারণ ব্রিটিশ ভারতবর্ষের সেই এত মানুষ, কোটি কোটি মানুষ যে যারা পরাধীন, এবং ওই যে রঙ্গলালের দুটি চরণ আমাদের ডক্টর আলী রেজা ভাই উদ্ধৃত করলেন, সেটা তো প্রথমে শুরু হয়ে আসলো। তখন হচ্ছে সবে মাত্র স্বাধীনতার যে দীক্ষাটা, তৃষ্ণাটা ওই পাখির কণ্ঠের মতো মৃদু মৃদু উচ্চারিত হয়ে এগিয়ে আসতেছে। নজরুলের সময় এসে তো তখন সেটা প্রজ্বলিত, এবং নজরুল তো সেখানে এসে ঝাঁপিয়ে পড়লেন রীতিমতো। হ্যাঁ, 57 সালের পরবর্তী সময় থেকে এগিয়ে এসে 1922 যখন, তখন সেটা হ্যাঁ 1887, ওই তো তখন তো মৃদু। হ্যাঁ, পলাশীর প্রান্তরে যে বাংলা স্বাধীনতা গেল তারও 100 বছর প্রায় পরে আর কি সময়টাই। তো নজরুলের যে সময়টা, সেটা দেখতে হবে। ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে তার কবিতা তখন চরম ভাবে স্বাধীনতা প্রেমীদের, বিদ্রোহীদের কাজে লেগে দেখা গেল যে সেটা আসলে জনপ্রিয় হয়ে উঠলো। তো সেই সময়ে এই বিদ্রোহ, এই তার যে অগ্নিবীণা কাব্যটি, এখানে কিন্তু আসলে নজরুল
তিনি আবার লক্ষ্য করেছেন আসলে কবি হতে হলে তো তাকে নানা বিষয় লক্ষ্য করতে হয়, শুধুমাত্র তিনি বিদ্রোহী হলেন কিনা বা বিদ্রোহী সত্তাটাই তার পাঠকের কাছে পৌঁছে গেল কিনা সেদিকটা খেয়াল করে তিনি এই চরম বিদ্রোহ মূলক যে কবিতা এর মধ্য দিয়ে কিন্তু আবার প্রেমের একটা ফল্গু ধারা তিনি বহন করে চলেছেন, বয়ে নিয়ে গেছেন। যেখানে তিনি বলেন যে আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্যি, আমি ষোড়শীর হৃদি ষোড়শী প্রেম উদ্দাম আমি ধন্যী। কিংবা অন্য আরেকটি অংশে এই যে তরুণীর সাথে তরুণ প্রেমিকের হৃদয়ের যে একটা মিল, একটা সম্মিলন ঘটানো চমৎকার ভাবে এই যে ব্যাখ্যাটা উঠে আসলো, এটা বিদ্রোহমূলক একটা কবিতার ভিতর কিভাবে ঢুকে গেল, এই রাইস হয়ে উপরে আসলো, এটা পিবি সেনের ওয়েস্ট উইন্ড কবিতায় আমরা দেখি যে তিনি ঝড়কে ধ্বংস এবং একই সাথে সৃষ্টির প্রতীক হিসাবে রূপান্তরিত করলেন। হ্যাঁ, তো এখানে নজরুলও কিন্তু একই কাজই এখানে করে গেলেন। পরবর্তী অংশে তিনি বললেন যে আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন। তিনি আবার তরুণীর প্রেমের সাথে নিজেকে মিলিয়ে নিচ্ছেন। ব্যক্তি জীবনে আমরা নজরুলের প্রেম দেখি তো বেশ কিছু ধারায় দেখা যায় যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকা, মুসলিম শিক্ষিকা, কি নামটা না ফজিলাতুন্নেসার প্রতি আকৃষ্ট হয়ে পড়তেন। হ্যাঁ, ম্যাথমেটিক্স গণিত বিভাগে পড়াশোনা ফজিলাতুন্নেসার সাথে কথা বলতে যে তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী পুরুষের কথা বলা নিষিদ্ধ ছিল। ছেলে এবং মেয়ে কথা বললে তাদেরকে 50 টাকা জরিমানা দিতে হবে। এই জরিমানায় প্রথম নজরুল দণ্ডিত হলেন এবং নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষেধ করা হলো, যাকে পরবর্তীতে আবার তার কর্মখ্যাতির জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ে ডেকে আনা হয়েছে। কিংবা তার যে একটা আকুতি, মসজিদের ওই পাশে আমায় কবর দিও, নজরুলকে সরাসরি কেউ এত নামাজ টামাজ করতে দেখে নাই। তিনি তো আসলে সমস্ত ধর্মের সাথে একই ছিলেন, সম একটা মানসিকতা ধারণ করে গেছেন। তার ছেলে বুলবুল যখন অসুস্থ তিনি গির্জায় গিয়েছেন, গির্জায় যে সেই পাদ্রীর পড়া পানি এনেছেন। তিনি মন্দিরে গিয়েছেন, মন্দিরে যে সেই চার্চ মন্দিরের যে ঠাকুর পুরোহিতের কিন্তু পড়া পানি এনেছেন। আবার মসজিদেও গিয়েছেন, তিনি কোনোটা বাদ দেননি। তিনি তো ওই যে গেয়ে গেছেন যে গাহি সাম্যের গান। হ্যাঁ, কোন ভেদাভেদ কিন্তু তিনি মেনে নেননি। জাতি, ধর্ম, বর্ণ কোন ভেদাভেদ তিনি কুলি কবিতায় আমরা কুলীয় মজুর কবিতায় সেদিন দেখিনু রেলে, হ্যাঁ দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এই তো এমনি করিয়া কি হ্যাঁ মার খাবে দুর্বল, তিনি দুর্বলের পক্ষ নিলেন, একেবারে শ্রেণীহীন মানুষের কাতারে নেমে গেলেন। এখন যে আবার আমরা সেই রবীন্দ্র তুলনা আনি, কেন আনি? আরে রবীন্দ্রনাথ তো জমিদারের, তার দাদাই ছিল জমিদার, তার দাদা ভারতবর্ষ থেকে ব্রিটিশ ইংল্যান্ডে গমন করেছেন দ্বিতীয় ব্যক্তি হিসাবে রাজা রামনারায়ণের পরে। এবং এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ব্রিটিশ যে মন্ত্রী, ব্রিটিশ যে রাজা রামমোহন রায়ের পর, হ্যাঁ এই দ্বারকানাথ কিন্তু ব্রিটিশ যে পক্ষ মানে বিচার তাদের যে পার্লামেন্ট সেখানকার মেম্বার হওয়ার জন্য আবেদন করেছেন। এটা ভারতবর্ষে তখন কেউ সাহসী করে না এইসব কথা উচ্চারণের জন্য, সেটা দ্বারকানাথ দেখিয়েছেন। পরবর্তীতে দ্বারকানাথের ছেলে যে দেবেন্দ্রনাথ, রবীন্দ্রনাথের বাবা, তিনি ইংরেজদের সাথে বড় বড় পার্টি করে দ্বারকানাথকে এনেছেন যে মিলিয়ে দিয়ে ব্যবসা বাণিজ্য আরো বড় করবে। কিন্তু দ্বারকানাথ তো সেই ঋষি মানসিকতা, তিনি সে বাউল মানসিকতা। তখন কিন্তু এই দেবেন্দ্রনাথ হয়ে গেলেন, দ্বারকানাথ কিন্তু মানে পিছিয়ে পড়লেন, একটু তার মন ভেঙে গেল যে আমি এত উঠতে চাই, আমার ছেলে তো এদিকে না, এত সম্পদ দিয়ে কি হবে। এই দ্বারকানাথ কিন্তু আরেকজনের বাড়িতেই থাকতেন, মানে লজিং থাকতেন। শুধু ব্যক্তিগত মানে মানসিকতার প্রচন্ড শক্তির বলে ব্যবসা বাণিজ্য করে ব্রিটিশ থেকে যে মাল বোঝাই জাহাজ আসতো, সেই জাহাজ খালি যেত, সেখানে সে ভারতবর্ষে নুন উঠিয়ে দিত জাহাজে, দিয়ে ওইখানে আবার রপ্তানি করতে এইভাবে ব্যবসা বাণিজ্য বাড়িয়ে নেন। রবীন্দ্রনাথের পূর্বপুরুষ জমিদার, তার বাবা জমিদার, সে ধারাবাহিকতায় এসেছে। সেটা কি রবীন্দ্রনাথের দোষ? সেটা কিন্তু দোষ নয়। রবীন্দ্রনাথ বরং জমিদার ছিলেন দেখেই এই ভারতবর্ষের শিক্ষা অনেক এগিয়ে গিয়েছে। আর নোবেল প্রাপ্ত টাকাগুলো একটি টাকাও হাত দিয়ে ধরেন নাই, সমস্ত টাকা দিয়ে দিচ্ছেন এই শান্তিনিকেতনে
আপনার স্কুল কলেজ এবং বর্তমানে যে বিশ্ববিদ্যালয় এটা প্রতিষ্ঠার জন্য। রবীন্দ্রনাথ জমিদারের ছেলে ছিলেন বটে, কিন্তু অর্থ করে তিনি হাত দিয়ে ধরেছেন এরকম প্রমাণ খুব বেশি পাওয়াই যায় না। এই যে আমাদের বাংলাদেশের যে কয়টা রবীন্দ্র স্মৃতি বিজড়িত যে স্থানগুলো, সবগুলোর উন্নয়নে তিনি টাকা দিয়েছেন, নোবেলের অর্থ দিয়েছেন, বরাদ্দ দিয়েছেন। তো রবীন্দ্রনাথ তো আসলে দোষের নয়, একজনে এক তার মানসিকতা গড়ে উঠবে। কিন্তু আসলে নজরুল, কেন আমরা নজরুলকে একটু বেশি ভালোবাসি, যে আসলে নজরুল নিজেও গরিবের ছেলে ছিল। তিনি আসলে জাতি ভেদাভেদ, ধর্মীয় ভেদাভেদ কোনোটাই তাকে ধারণ করতে পারেনি, তার লেখায়ও পারেনি, তার আচার আচরণেও পারেনি, যে কারণে তিনি ভারতবর্ষের যুদ্ধের প্রয়োজনীয়তা অনুভব করে। স্যার যেটা বললেন যে যখন অষ্টম শ্রেণীতে তিনি ময়মনসিংহের ত্রিশাল করেন, ওইখান থেকে প্রথম বিশ্বযুদ্ধে যোগদানের জন্য করাচিতে গেলেন ট্রেনিং নিতে। ট্রেনিং নিয়ে তখন তিনি যখন রাশিয়ায় রওনা দিবেন, ঠিক রওনা দিলেন সেই সময় প্রথম বিশ্বযুদ্ধ থেমে গেল। তিনি রীতিমতো রাইফেল ধরে মাঠে কিন্তু সৈনিকের ট্রেনিং নিয়েছিলেন। তো বাংলা সাহিত্যের প্রথম হাবিলদার কবি এই নজরুল। যদিও আমরা কিছু কমিউনিস্ট কবি পাই কলকাতায়, যে সুভাষ মুখোপাধ্যায় সহ, হ্যাঁ আমাদের সুকান্তকে আমরা পাই, এরকম পাই, কিন্তু আসলে কিন্তু যে সামরিক ট্রেনিং নিয়ে একেবারে সৈনিক সেজে যুদ্ধ করবে এই মানসিকতা আসলে ওই সময় সবাইকে দিয়ে হতো না। ভারতবর্ষে তো আরো অনেক লেখকই ছিলেন, হয়নি, কিন্তু তাই বলে কি তাদের দোষ? আসলে দোষ নয়, এক একজন এক এক রকমই হবে। কিন্তু নজরুলকে আমরা ঘুরে ফিরে কেন আনি, যে নজরুলের সাথে যেন আমাদের সেই নারীর টানটা একটু মিলে যায়, কেন জানি, হ্যাঁ এক্ষেত্রে এক হয়ে যায়। তো নজরুলের সাহিত্য কীর্তি কত বছরের, এই প্রেম দ্রোহটা 22 সনে বের হলো তার অগ্নিবীণা, 29 সনে যে তার যে কাব্য আপনার এই বের হলো চন্দ্রবিন্দু, যেটা প্রেমের কাব্য বলা যেতে পারে, হালকা হালকা এগুলোতে গিয়েছে প্রিয়তমার কথা, কিন্তু তার ব্যক্তি জীবনেই বরং তার চেয়ে বেশি প্রেমের প্রভাব লক্ষ্য করা যায়, যেটা একজন আমাদের প্রশ্ন করেছিল। ফজিলাতুন্নেসাকে আমি বলি ওই সময় উনি যে সে শিক্ষিত হতে এসেছিল ঠিকই, কিন্তু তিনি ওই জাতপাতের পার্থক্য দেখে নজরুলকে ফিরিয়ে দিয়েছেন। তিনি ছিলেন আসলে উচ্চাকাঙ্ক্ষী, হয়তোবা নজরুলের মধ্যে এতটা যোগ্যতার পূর্বাভাস তিনি লক্ষ্য করেননি, বিধায়ী তার প্রেমে কিন্তু তিনি সাড়া দেন। নবাব জোহার সাথে বিয়ে, হ্যাঁ যার সাথেই হোক, যত বড় নবাব জমিদারের সাথেই হোক, কিন্তু নজরুলের চেয়ে তিনি পরিচিত হওয়ার ক্ষেত্রে কিন্তু ওই নজরুলের প্রেমের যে নিবেদন সেটাই কিন্তু বড় হয়ে দেখা দেয়। হ্যাঁ ওই জোহা টোহা দোহা কে, সেগুলো কিন্তু মানুষ আসলে চিনে না। হ্যাঁ তো কাজেই নজরুল কাব্যে যে প্রেম, সেটা আমাদের ব্যক্তি প্রেমকেও স্পর্শ করে, আমরা খুঁজে পাই সেখানে। কিন্তু আসলে সবকিছু ছাড়িয়ে আসলে নজরুলের যে ব্যক্তি জীবন এবং তার যে দলমত ধর্ম নির্বিশেষে যে গুণাবলীগুলো, সেগুলো আমাদের আকর্ষণ করে বেশি। যদিও রবীন্দ্রনাথ একটা জমিদারি আবহে থেকেছেন এবং জমিদারির একটা প্রটোকল তাকে মেনে চলতে হয়েছে। তিনি যখন কুষ্টিয়ায় আসেন, প্রথমে যখন বসার জন্য সেই প্রজাদের কিভাবে কর আদায় করা হবে একটা মানে অনুষ্ঠানের মতো একটা হয় আর কি, সভা, সেইখানে বেশি টানছেন কেন? হ্যাঁ না টানছি কেন, এটা একটা এটা একটা বোঝানোর জন্য। হ্যাঁ তাকে এত বেশি আনার মানেই তো নাই, তার বিষয়ে আলোচনা একটু বোঝাই যে রবীন্দ্রনাথ তো আসলে নজরুলের মধ্যেই থাকে। হ্যাঁ ইয়ে ছিল, এর তো 1 মাস ধরে বললি তো হবে, শেষ হবে না। কারো দরকার নাই, কারোর মতো না, বলার ব্যাপারটা আসলে বলার বিষয়টা আসলে বিস্তর, এটা তুলনা করার দরকার নাই, প্রতি তুলনায় দুজন দুই রকম। হ্যাঁ সেটা তো আমি আগেও বলে নিলাম। তো যাই হোক, তো আমরা নজরুলের যে প্রেমমূলক কাব্য, সেখানে কিছু কাব্য পাই অগ্নিবীণার পাশাপাশি দোলন চাপা, বিশ্বের বাসী, চন্দ্রবিন্দু কিংবা সিন্ধু হিন্দোল, এই কাব্যগুলোতে নজরুলের প্রেমমূলক কবিতাটাই বেশি উঠে আসে। পাশাপাশি আবার বিদ্রোহমূলক চেতনার যে কবি কাব্যগুলো আমরা পাই, সেখানে তো অগ্নিবীণা রয়েছেই, পাশাপাশি আবার বিশ্বের বাসী, ভাঙার গান, সাম্যবাদী কিংবা ওই যে তার যে প্রলয় উল্লাস, হ্যাঁ এই কাব্যগুলো থেকে কিন্তু আমরা তার বিদ্রোহের চেতনাগুলো খুব বেশি পেয়ে থাকি। তো যাই হোক, আলোচনা করতে গেলে আসলে এর শেষ হয় না, সময় জ্ঞান আবার রাখা প্রয়োজন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটা শেষ করছি। ধন্যবাদ শামীম রেজা, কবি অধ্যাপক, অনেক চমৎকার তুলনামূলক আলোচনা করেছেন, অনেক প্রসঙ্গ এনেছেন সেখানে। আসলে যেটা অত্যন্ত ভালো বলেছেন, চমৎকার বলেছেন,
আসলে কেউ কারোর মতো হয় না, আর কেউ কারোর মতো হওয়ার চেষ্টা বোধহয় করেন নাই। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পেলেন, আর 1899 সালে কবি নজরুল ইসলামের জন্ম। তাহলে ওই সময় তার 14 বছর বয়স, 14 বছরের বালক। এমনও বলে, যেটা ছোটবেলা থেকে শুনে এসেছি, যে কি বাজে কথা, এখন আসলে খুবই খারাপ লাগে শুনে, যে রবীন্দ্রনাথের মানে পাওয়ার নোবেল পুরস্কার পাওয়ার কথা নজরুলের চক্রান্ত করে রবীন্দ্রনাথ একদম বাজে কথা। নিকৃষ্ট লেখকের কথাবার্তা, এগুলো হয় না। নিকৃষ্ট মানের কথাবার্তা। এগুলা এই যে ধর্মীয় ভাবে এদেরকে, এগুলো কি কথা নাকি? আর ধর্মে কি এই যে মিথ্যা কথা বলতে বলছে? এখানে রবীন্দ্রনাথ ঠাকুর 13 সালে পেলেন, আর এর হলো 14 বছর, তাহলে হ্যাঁ দেয় কিভাবে? এটা কি নিকৃষ্ট কথাবার্তা। তো সেই আমি একটু মানসিকভাবে শারীরিকভাবে জাস্ট আপনাদের সাথে একটু প্রকাশ করার জন্য ধন্যবাদ স্যার। আমি আর সামনের সপ্তাহে ক্লাস করবো না, জরুরি কাজ গোপীনাথ স্যার। আচ্ছা, আপনাকে খুব আমরা আপনার অভাব অনুভব করব। অনেকটা আপনার কারণেই আমরা পরে শুরু করেছি। প্রশান্ত, আমি চাই যে সাহিত্যের ক্ষেত্রে বিতর্ক করতে। হ্যাঁ সেটাই। যেমন ধরেন আমি ভাবতেছিলাম, আজকে তো আমি খুব ব্যস্ত ছিলাম, 2-3টা আপনার সেমিনার হয়েছে। আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন? না, আমি জানি না। আজকে আসছে যে এই প্রফেসরের নজরুল ইসলাম সম্পর্কে আসলে আমার মনে হয় মহদর কিরকম ঘুরে ফুরিয়ে দ্রোহ কি জিনিস, হ্যাঁ দ্রোহ মানে কি আমাকে দিয়ে নেই আজকে, আমি ওইদিকে যাবো না, মানে এই করে আমি আপনাদের কাছে বিদায় নেব। আসলে আমরা যে না বলি ওনাকে দ্রোহের কবি, অন্য কিভাবে ভাবতে পারি, আমাদের ভাবনাটা একটা সেকেন্ড পার্ট থাকবে পাঠা করতে। যেমন ধরেন প্রচলিত হয়, খুব জনপ্রিয়, ওনাকে তো রোমান্টিক করা হয়, কিছু কারণে বলা হয় রোমান্টিক কবিতার একটা বৈশিষ্ট্য আছে। রোমান্টিক কবিতা মানে সেই ব্রিটিশ ইংলিশ কবিতার যে সবাই কবিতা আছে, বিশেষ করে শিলির সাথে অনেক তুলনা করা হয়। তো আমি সেই কবিতাগুলো পড়ার পড়া আলোচনা করি। এখানে বিস্তার পার্থক্য, আমরা বিদ্রোহী কবিতা পড়ে যদি বলি যে না উনি বিদ্রোহীর কবি, ওই কিন্তু ভুল হয়। উনি আছে কিছু কথা, সিরিয়াস কিছু কথা আছে সংস্কার বিরুদ্ধে, মূলত উনি কিন্তু সংস্কার করতে পারছিলেন। ওনার কিন্তু সমাজ ভেঙে নতুন কাঠামো তৈরি করা, মানুষের মন মানুষের জাগিয়ে করা, সেটার ক্ষেত্রে আপনারা জেনে থাকবেন, রাজা তথ্যটা দিয়ে রাখি। 1800 সম্ভবত, আমি যদি একটা ভুল না হয়, 1810, 11, 12 এই টাইমটার দিকে আর কি ছাত্র, সেই হচ্ছে অক্সফোর্ডের ছাত্র, অনেকগুলো কলেজ। উনি একটা প্যাম্পলেট লিখলেন, একটা এসে প্রবন্ধ লিখলেন, প্যাম্পলেট আকারে কলেজের ছাত্রদের হাতে হাতে দিয়ে দিলেন। প্রচলিত যে বিশ্বাস ব্রিটিশ সমাজের নেসেসিটি অফ অ্যাথিজম, নাস্তিকবাদের প্রয়োজনীয়তা, সেটা লিখে পাঠিয়ে দিলেন। তখন পাঠিয়ে দিলেন ক্যাথলিক চার্চ থেকে খেপে গেল ভীষণভাবে, যে এখনকার মতোই প্রতিক্রিয়াশীল সমাজ, তখন সমাজ আরো বেশি প্রতিক্রিয়াশীল, এবং ইংরেজ কবি সাহিত্যিকদের মধ্যে দেখবেন বিয়ের সংখ্যা বেশি, মানে আস্তিক বেশি। উইলিয়াম শেক্সপিয়ার নিজেও মূল্যবিটাই করলো, তবে আপনার ট্রেস করা যায়, সে আস্তিক মানুষ ছিল। পাঠ করেন বায়াসনেস ছিল না। এখানে দেখেন উনি লিখতে পারছেন, ইয়াং বয়সে লিখতে পারছেন। নজরুল কিন্তু সব আপনি যেটা বলতেছিলেন, একসময় সেবা সঙ্গীত, একসময় গজল, একসময় পড়ে আছে কালীর ভক্ত হিসেবে, যাচ্ছে। একটা পজিটিভ হচ্ছে একটা সরল বিশ্বাসী উনি সর্বরাতি গ্রহণ করেছেন। এই যে সামাজিক কলাচার, মানুষের মধ্যে যে আপনার কিছু সংস্কার ঢুকে যাওয়া আমরা বহন করতেছি, ডেভিলস কাজ করে, ডেভিলস কাজ করে, তাই নস্কার কাজ করে, সেই নস্কার কাজ করে বিদ্যুৎগুলো কথা জান নাই, সমাজ কিভাবে কি করতে জান নাই, এটা বলা যায়। তবে ওনার ক্ষেত্রে যেটা ছিল, আমার কাছে মনে হয় শেষ কথাটা বলবো আপনাদের আর কি, যে উনি কিডসের ক্ষেত্রে একটা কথা বলা হয়, কিডসের জীবন তো মারাত্মকভাবে প্রচলিত ছিল, আপনারা জানেন। মানে ওনাদের প্রসঙ্গটা আসতেছি, কারণ ওনাকে কিন্তু নজরুলকে কিন্তু শেলি করা হয় প্রাচ্ছিলেন। কিডসের ক্ষেত্রে একটা বিষয়, উনি তো নিজে ডাক্তার ছিলেন, রোগী কি করতেছিলেন, তখন একদিন হার্টের সার্জন, উনি তো চিৎকার করে দিলেন, সেটি অপারেশনের বেরিয়ে আসেন। আমি আই ওয়ান্ট টু সি হোয়াট অ্যাকচুয়ালি লাইজ ইন হার্ট, মানুষের হৃদয়ে আসলে সত্যিকারে কি আছে সেটা দেখতে চাই। তিনি কবিতা লেখা শুরু করলেন, ভয়ঙ্কর রকমের
ক্রিয়েটিভ এবং ইমেজিনেটিভ মানুষ। ইমেজিনেশন তো কল্পনা প্রতিভা জীবন আসতে পারে। ওনার ক্ষেত্রে যেটা বলা হয় যে নেগেটিভ ক্যাপাবিলিটি, সর্বোচ্চ নেতিবাচক পরিস্থিতির মধ্যে এই যে ফুল ফোটা পাথরের ফুল ফোটা বলতে চাই, পজিটিভ হিসেবে চর্চা করা হয়। যে কবিতাটা হেদারে তো তুই করে করেছো মহান, তুমি বলে দাঁড়িয়ে আছো বিশ্বের সম্মান। এই লাইন যে লিখতে পারে কি ভয়াবহ রকমের তার মধ্যে রেজিলিয়েন্স যেটা করে। তো সেই রেজিলিয়েন্সটা বাঙালিদের মধ্যে কিন্তু নাই। বাঙালি বুদ্ধিজীবী সমাজ বলেন, লেখক সমাজ বলেন এবং শিক্ষিত সমাজ বলেন, এই রেজিলিয়েন্সটা বাঙালির মধ্যে নাই। বাঙালি কিন্তু ভেঙে পড়ে, ঠান্ডায় ভেঙে পড়ে, শুকিয়ে মানে ভেঙে পড়ে, আনন্দের দেখা যায় আত্মহারা হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে ব্রিটিশদের যে শক্তিটা, এটা ওনার মধ্যে সেই রেজিলিয়েন্সটা ছিল। এত দারিদ্রের মধ্যে থেকে কি করে জেগে ওঠা সম্ভব নজরুল আমাদের কাছে দৃষ্টান্ত। আপনারা সবাই ভালো থাকবেন। সামনের সপ্তাহে আমি আসবো না, এই যে আড্ডাটা কন্টিনিউ করবে। আপনি খুব ভালো বলতেছিলেন সদস্য সামনে, এটা খুব দরকার। আর টেক্সট থেকে দেখা বলাটা আমার কাছে পছন্দ না, আর আমি নিজেও পারি না আর কি, সবাই ভোকাল ব্যবহার করি। তো সবার কল্যাণ খুব ভালো থাকেন। পরের সময় আমরা আপনার 14 days আমরা এই মঙ্গলবার এখানে দেখা হবে। ভালো থাকেন। আপনি ভালো থাকুন।